বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিআরপিসি অর্থাৎ ফৌজদারিতে জামিন বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন আসামি পক্ষ কখন জামিন পেতে পারে বা কোন ভিত্তিতে তাকে জামিন দেওয়া যেতে পারে বা তার যে সে যে জামিন পাওয়ার অধিকার রাখে, আইনগতভাবে অধিকার রাখে, সে বিষয় সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ জামিন সে কীভাবে পাবে। তার আগে জানবো যে জামিন বিষয়টা কী। জামিন বিষয়টা হচ্ছে একজন আসামি পক্ষ বা অভিযোগকারী পক্ষ পুলিশের হেফাজতে যে ছিল সেখান থেকে একটা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট দিনে আদালতে হাজির হতে পারবে, এই শর্ত সাপেক্ষে জামিনদারের নিকট অর্পণ করাকে বা সোপর্দ করাকে জামিন বলা হয়। অর্থাৎ যিনি দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ সিকিউরিটি যিনি, তিনি অভিযোগকারীকে আদালত থেকে বা পুলিশের হেফাজত থেকে যে তাকে চাচ্ছে, তখন পুলিশ একটি শর্ত সাপেক্ষে অর্থাৎ ওই পরবর্তীতে সে নির্দিষ্ট সময় আদালতে উপস্থিত হবে বা নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত হবে, এই শর্ত সাপেক্ষে জামিনদারের নিকট অর্পণ করে। এটা হচ্ছে জামিন। তাহলে আমরা জানবো যে একজন আসামি পক্ষকে কিভাবে বা জামিন দেওয়া হয়। অর্থাৎ আদালত একজন আসামিকে বা অভিযুক্তকারী ব্যক্তিকে দুটি শর্তে জামিন প্রদান করে থাকে। প্রথম শর্ত হচ্ছে জামিননামা অর্থাৎ বেলবন বা মুসলিকার মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে জামিনদার অর্থাৎ সিকিউরিটির মাধ্যমে দিয়ে থাকে। তাহলে আমরা এখন জানবো যে জামিনদারটা বা বেলবন বা মুসলিকাটা কি। জামিনদার বা বেলবন বা মুসলিকা হচ্ছে একজন আসামি পক্ষ অবশ্যই আইনের যে জামিন বা মুসলিকার যে ফর্ম রয়েছে, সেই জামিনদার ফর্ম বা মুসলিকা ফর্মে অবশ্যই সে অভিযোগকারী যে ব্যক্তি রয়েছে তিনি স্বাক্ষর করবেন এবং তিনি যে আদালতে উপস্থিত হবেন, যদি না হয় সে কারণে পুলিশ বা আদালত একটা নির্দিষ্ট অর্থের পরিমাণ সেই জামিননামার যে ফর্ম রয়েছে সেখানে উল্লেখ করে দেবে। তবে অবশ্যই সেই অর্থের পরিমাণটা মামলার সাথে সংশ্লিষ্ট রেখে উল্লেখ করতে হবে। অবশ্যই অতিরিক্ত কোনো অর্থ সেখানে লেখা যাবে না। এ হচ্ছে জামিননামা অর্থাৎ বেলবন বা মুসলেকা। এখন আমরা জানবো যে জামিনদারটাকে অর্থাৎ সিকিউরিটি বিষয়টাকে। সিকিউরিটির ক্ষেত্রে একই রকম করে, অর্থাৎ যিনি তার দায়িত্বে অভিযোগকারী ব্যক্তিকে আনতে চাচ্ছেন তাকেও সেম একই নিয়মে জামিনদার ফর্মে স্বাক্ষর করতে হবে এবং যে শর্ত সাপেক্ষে আসামিকে সে জামিনে নিয়ে এসেছে সেই শর্ত যদি সে পূরণে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে আসামি সেই নির্দিষ্ট দিনে বা সময় যদি আদালতে উপস্থিত না হয়, সেক্ষেত্রে জামিনদারকে কী করতে হবে, যে অর্থের পরিমাণটা বরাদ্দ করেছিল পুলিশ বা আদালত, সেটা তাকে কী করতে হবে, পরিশোধ করতে হবে। এই হচ্ছে জামিনদার অর্থাৎ সিকিউরিটি। তাহলে আমরা জানলাম জামিননামা কি অর্থাৎ বেলবন বা মুসলেকা বিষয়টা কি, আর জামিনদার বা সিকিউরিটি বিষয়টা কি। এখন আমরা জানবো যে একজন আসামি পক্ষ তার যে জামিন পাওয়ার যে অধিকার রয়েছে, কোন কোন ক্ষেত্রে সে অধিকারটা প্রয়োগ করতে পারে, অর্থাৎ কখন সে আদালতের কাছে তার জামিন পাওয়াটা অধিকার হিসেবে চাইতে পারে সে সম্পর্কে জানবো এবং কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানাবে বা দিতে বাধ্য নয়, সে বিষয় সম্পর্কে জানবো। তাহলে হচ্ছে আমরা জানি যে একজন আসামি পক্ষ বা অভিযোগকারী ব্যক্তি যদি জামিন যোগ্য অপরাধ করে থাকে, সেক্ষেত্রে সে আইনগতভাবে অধিকার প্রয়োগ করতে পারবে, অর্থাৎ জামিনটা সে পাবে, এটা তার আইনগত অধিকার। অর্থাৎ পুলিশ যদি বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে থাকে এবং সে যদি জামিন যোগ্য কোনো অপরাধ করে থাকে, তাহলে সে জামিন আদালতের কাছে চাইতে পারে। এই সম্পর্কে বলা রয়েছে 496-তে। সেক্ষেত্রে আদালত এটা আদেশসূচকভাবে তাকে জামিনটা প্রদান করবে। এখন আমরা জানবো যে কখন আদালত তাকে জামিন দিতে বাধ্য নয় বা আসামি পক্ষ বা অভিযোগকারী পক্ষ আদালতে জামিন অধিকার হিসেবে চাইতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে যখন একজন আসামি পক্ষ জামিন অযোগ্য কোনো অপরাধ করে থাকে বা পুলিশ বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রে সে জামিনটা অধিকার হিসেবে চাইতে পারে না। তখন আদালত বিবেচনামূলকভাবে তাকে করতে পারে, জামিন প্রদান করতে পারে। এই যে বিবেচনামূলকভাবে আদালত জামিন প্রদান করবে, এই সম্পর্কে বলা হয়েছে 496-তে। এই যে জামিন পাবে না বা জামিন দিতে আদালত বাধ্য নয় বিবেচনামূলক, কোন ক্ষেত্রে বা কী কারণে আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানাবে, অর্থাৎ আসামি পক্ষ বা অভিযোগকারী পক্ষ এমন অপরাধ করে যার অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, এমন ব্যক্তিকে
বা এমন আসামিকে আদালত জামিন দিতে অস্বীকৃতি জানাবে, অর্থাৎ জামিনটা দিবে না, অর্থাৎ অনিচ্ছুক জামিন দিতে। ঠিক আছে, এখন আমরা জানবো যে একজন আসামি বা অভিযোগকারী ব্যক্তি জামিন অযোগ্য কোনো অপরাধ যদি করে থাকে, সেক্ষেত্রে আদালত বিবেচনামূলকভাবে যে একজন আসামিকে জামিন দিতে পারে সেই বিষয়গুলো জানবো, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া থাকলে বা কোন কোন ধরনের থাকলে একজন আসামিকে আদালত জামিন প্রদান করতে পারে বা জামিন বিবেচনামূলকভাবে দিতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে যে অভিযোগকারী আসামি বা অভিযোগকারী ব্যক্তির বয়স যদি 15 বছরের কম হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে যদি স্ত্রী লোক হয় অর্থাৎ নারী হয়, এবং নাম্বার 3 হচ্ছে যদি সে পিয়ত অসুস্থ বা অক্ষম হয়। তাহলে ইসলাম যেমন নারীকে সম্মান দিয়েছে, আদালত সেম একই রকম করে নারীকে সম্মান দিয়েছে, অর্থাৎ একজন নারীকে সে আদালতে কি বন্দি অবস্থায় রাখছে না। হ্যাঁ, এই হচ্ছে জামিনের বিষয়। এবং এখন আমরা জানবো যে আগাম জামিন কিভাবে পেতে পারে একজন আসামি। যেহেতু আমরা জানলাম জামিন কখন পেতে পারে, জামিন কখন আদালত দিবে, কখন দিবে না। এখন আসামি অভিযুক্ত হয় তখন তো আগাম জামিনও নিতে পারে, সে সম্পর্কে জানবো যে কখন একজন আসামি পক্ষ বা অভিযোগকারী পক্ষ আগাম জামিন নিতে পারে আদালত থেকে। অর্থাৎ একজন আসামি পক্ষ যদি, অর্থাৎ আসামিকে যদি আদালত পুলিশ সন্দেহের ভিত্তিতে ধরে থাকে, সেক্ষেত্রে আসামি পক্ষ আগাম জামিন নিতে পারবে। এছাড়াও আরও 3টি পদ্ধতি বা 3টি ধাপ বা 3টি ক্রাইটেরিয়া রয়েছে যেখানে পুলিশ বা আদালত তাকে আগাম জামিন প্রদান করতে পারে। অর্থাৎ নাম্বার 1 হচ্ছে যদি আসামি পক্ষ নিম্ন আদালতে হাজির হতে কোনো পক্ষেই তার সম্ভব নয়। নাম্বার 2 হচ্ছে যে আসামি পক্ষকে রাজনৈতিকভাবে কোনো হয়রানি করার জন্য ফৌজদারি মামলা তার পক্ষে দায়ের করা হয়। এবং নাম্বার 3 হচ্ছে যে আদালত স্ববিবেচনা করে স্বেচ্ছাভাবে বা বিবেচনার মাধ্যমে আসামি পক্ষকে জামিন দিতে পারে। এই হচ্ছে একজন আসামি পক্ষ আদালতে জামিন পাওয়া এবং না পাওয়া এবং আগাম জামিনের বিষয়, অর্থাৎ জামিন পাওয়ার যোগ্য, জামিন পাওয়ার অযোগ্য এবং আগাম জামিন। এখন আমরা জানবো এছাড়াও যে একজন আসামি পক্ষ যে জামিন পেতে পারে, কোন কোন পদ্ধতিতে পেতে পারে বা কোন কোন ধাপে পেতে পারে সেই সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। সেটা হচ্ছে যে যদি আদালত মামলা তদন্ত করতে 120 দিনে করতে না পারে, অর্থাৎ একটা মামলা যে হলো বাদী আসামি পক্ষের বিরুদ্ধে, সেই মামলাটা তদন্তের জন্য আদালতে যদি 120 দিনের মধ্যে করতে না পারে, সেক্ষেত্রে আসামি পক্ষকে আদালত কী করবে, জামিন দিবে। এই সম্পর্কে বলা রয়েছে 167(5)-এ বলা। এরপর হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আদালত যদি 180 দিনের মধ্যে যদি বিচার কার্যক্রম নিষ্পত্তি না করতে পারে, সেক্ষেত্রে আসামি পক্ষকে জামিন দিতে পারে। সে সম্পর্কে বলা হচ্ছে 339(c). এবং দায়রা আদালত যদি 360 দিনের মধ্যে একজন আসামি পক্ষকে যদি জামিন দিতে না পারে, সেক্ষেত্রে তাকে বিচার কার্যক্রম নিষ্পত্তি করতে না পারে, সেক্ষেত্রে তাকে জামিন দেবে। এই সম্পর্কে বলা হচ্ছে 339(c). তাহলে আমরা দায়রাও পেলাম 339(c) এবং ম্যাজিস্ট্রেট আদালতও 339(c). শুধু দায়রার ক্ষেত্রে দিন হচ্ছে 360 আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হচ্ছে 180, আর আদালতের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে হচ্ছে 120। এখন আমরা জানবো যে 426(1)(2) অনুযায়ী একজন আসামি পক্ষ যদি দণ্ড প্রদানটা 1 বছর অধিক না হয়, অর্থাৎ যে আদালত তাকে দণ্ড প্রদান করেছে সেই আদালত তাকে আপিলের শর্তে তাকে জামিন দিতে পারে। এই হচ্ছে 426(1)(2) অনুসারে। এছাড়া হচ্ছে 426(1)(1) আরেকটি বিষয় রয়েছে, অর্থাৎ আসামি পক্ষ যদি মামলাটা আপিল পর্যায়ে থাকে বা পেন্ডিং অবস্থায় থাকে, সেক্ষেত্রে আসামিকে জামিন দেওয়া যাবে। এবং 427-এ বলা রয়েছে যদি আসামি মামলা যদি খালাসের বিপক্ষে যদি আপিল করা হয়, খালাস হয়েছে সেক্ষেত্রে যদি আপিল করা হয়, সেক্ষেত্রে কী করবে, অবশ্যই তাকে জামিন দেওয়া যাবে। এবং 435(1)-এ বলা রয়েছে যে মামলাটা যদি রিভিশন অবস্থা থাকে বা স্থগিত অবস্থা থাকে বা পেন্ডিং অবস্থা থাকে, সেক্ষেত্রেও কি আসামিকে জামিন প্রদান করা যাবে। এই হচ্ছে টোটাল জামিনের বিষয়। এবং আমি আশা করি যে আপনারা বুঝতে পারবেন, যেহেতু আমরা শুরু থেকে সিআরপিসি বা ফৌজদারি জামিনের যে টোটাল বিষয়টা রয়েছিল 496 থেকে 98 এবং ভিতরগত আরও কিছু যে ধারা রয়েছিল সে সম্পর্কে আলোচনা করেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।